আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও একটি পর্বে হাজির হলাম। অর্থাৎ এই পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হচ্ছে তারবিহীন মাধ্যম। অর্থাৎ চ্যাপ্টার 2 এর তুমি জানো গুরুত্বপূর্ণ একটা টপিক্সের নাম হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তারবিহীন মাধ্যম জিনিসটা কি ভাইয়া? আমরা জানি হচ্ছে তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে দুইটা মাধ্যমে যায়। নাম্বার 1 হচ্ছে তার মাধ্যম, বাট তারের ভেতর দিয়ে তথ্যগুলো স্থানান্তরিত হয়। আর দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে তারবিহীন মাধ্যম, অর্থাৎ ওয়্যারলেস মাধ্যম, যেখানে কোনো তারের দরকার হয় না, সেখানে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় কম্পাঙ্কের মাধ্যমে তথ্যগুলো স্থানান্তরিত হয়। তো ভাইয়া দেখো, আমরা যদি একটু ডেফিনেশনটা দেখি যে ওয়্যারলেস, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। ভাইয়া দেখো যে ওয়্যারলেস মিডিয়া বা তারবিহীন মাধ্যম হচ্ছে এমন একটা যোগাযোগ মাধ্যম যেখানে তার বা কেবল ব্যবহার না করে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। ওকে ফাইন। এখন তোমার মনে একটা কোশ্চেন হতে পারে যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কি? তরঙ্গ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা কি ভাইয়া? একটা বস্তু প্রতি সেকেন্ডে বা একটা শব্দ প্রতি সেকেন্ডে কতগুলো কম্পন সৃষ্টি করে, কতবার কম্পন সৃষ্টি করে, সেই জিনিসটাই হচ্ছে কম্পাঙ্ক। যাই হোক, এটা সায়েন্সের বিষয়, তো তোমরা একটু হঠাৎ মনে রাখো বা একটু ইজি করে বোঝার চেষ্টা করো যে কম্পাঙ্ক মানে বা তরঙ্গ মানেই কম্পাঙ্ক। আর কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কতবার কাঁপবে বা কম্পন সৃষ্টি করবে, সেই জিনিসটা হচ্ছে কম্পাঙ্ক। তো এটি এক ধরনের তরঙ্গ বা শক্তি বা বৈদ্যুতিক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক কম্পনের ফলে সৃষ্টি হয় এবং মাধ্যম ছাড়াই শূন্য স্থানেও চলাচল করতে পারে। অর্থাৎ কোনো মাধ্যম লাগে না, সেটা শূন্য স্থানে চলাচল করা সম্ভব। যেমন দেখো, এই তরঙ্গ বলতে যদি আরও একটু ভালো করে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ভাইয়া, তুমি একটা পুকুরের ঢিল ছুঁড়ে দিবা, দেখবা যে সেটার কিন্তু কম্পন সামনের দিকে আগাচ্ছে। কোনো একটা মনে করো যে হচ্ছে মাধ্যম ছাড়াই দেখো পর্যায়ক্রমিকভাবে সুন্দর একটা ঢেউয়ের মাধ্যমে সামনের দিকে আগাচ্ছে। এটাই হচ্ছে মূলত হচ্ছে কম্পাঙ্ক বা কম্পন। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা শক্তির ধারাক্রম অনুসারে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গগুলো হলো সর্বোচ্চ বেশি কম্পাঙ্ককার, সর্বোচ্চ কম কম্পাঙ্ককার, সেটার হচ্ছে একটা সারণী আমাদের এইখানে দেখা যাচ্ছে। দেখো, প্রথমে হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির হচ্ছে কম্পাঙ্ক সবচেয়ে বেশি। এই ফ্রিকোয়েন্সি মানেই কিন্তু ভাইয়া কম্পাঙ্ক, এটার হচ্ছে সবচেয়ে বেশি। এবং তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে কম। এখন তুমি বলতে পারো যে ভাই, তরঙ্গ দৈর্ঘ্য কি? এটা তো বুঝতে পারলাম না। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই যে আমাদের হচ্ছে কম্পন সৃষ্টি করতে করতে কত দূর আগাইতে পারে, সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তুমি একটা পুকুরে যখন ঢিল ছুড়বা তখন ওইটা কম্পন সৃষ্টি করতে করতে দেখবা যে ঢেউ খেলতে খেলতে সামনের দিকে আগাইছে। যত দূরত্ব যাইতে পারবে ওইটাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, ওইটাকেই বলা হয় ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য। আর কম্পাঙ্ক মানে কি? প্রতি সেকেন্ডে কতবার ওই ঢেউ সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এবার দেখো যে আমাদের হচ্ছে প্রথমে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, বেশি ঢেউ সৃষ্টি করে, বেশি কম্পন সৃষ্টি করে, সেটা হচ্ছে গামা রশ্মি। তারপরে হচ্ছে এক্স রে। তারপরে দেখো অতি বেগুনি রশ্মি, যেটা সূর্যের ভেতরে পাওয়া যায়। তারপরে হচ্ছে দৃশ্যমান আলো, যেটা আমরা চোখে দেখতে পারি। তারপরে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং হচ্ছে রেডিও ওয়েভ। এই যে আমাদের বিষয়টা, এইগুলোই হচ্ছে আমাদের যেই কম্পাঙ্ক বা তড়িৎচৌম্বকীয় কম্পাঙ্ক, যেটার মাধ্যমে তথ্যগুলো স্থানান্তরিত হয়। এবার আমরা একটু ইন ডিটেলস পড়ি যে ইনফ্রারেড মূলত হচ্ছে আমাদের যোগাযোগের ক্ষেত্রে এই তিনটা মাইক্রোওয়েভ আমাদের ব্যবহার করা হয়। তিনটা বিষয়, এই তিনটা কম্পাঙ্কের তথ্যগুলো বা হচ্ছে গতিগুলো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। আর বাকিগুলো হচ্ছে আমাদের ওইভাবে দরকার হয় না। তারপরে দেখো ভাইয়া, ইনফ্রারেড জিনিসটা কি? ইনফ্রারেড হচ্ছে এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আমরা তো জানি যে ইনফ্রারেড বলুক, গামা রশ্মি বলুক অথবা মাইক্রোওয়েভ বলুক, সবগুলোই কিন্তু তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে বেশি কিন্তু মাইক্রোওয়েভের থেকে কম। এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 700 nm, মানে বোঝানো হয়েছে ন্যানোমিটার। 700 কি ভাইয়া? ন্যানোমিটার থেকে 1 mm মানে হচ্ছে মিলিমিটার। এবং ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, প্রত্যেক সেকেন্ডে সে কাঁপতে পারে বা কম্পন সৃষ্টি করে পারে 300 থেকে 400, অর্থাৎ GHz মানে কি? গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত। এ রশ্মি মানুষের চোখে দেখা যায় না, তবে তাপ অনুভূত হয়। ইনফ্রারেড কোথায় ব্যবহার করা হয় ভাইয়া? রিমোট কন্ট্রোলে। দেখো, রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে রিমোটের যে সামনের যে বাল্বটা থাকে, সেখানে কিন্তু একদম তাপ অনুভূত করা যায়, বাট হচ্ছে আমরা কিন্তু সেটা চোখে দেখতে পারি না এটা কিভাবে কাজ করে। দেখো, এখানে বলছে ইনফ্রারেড প্রযুক্তি সাধারণত স্বল্প দূরত্বে তারবিহীন
তথ্য আদান প্রদান করতে পারে। সেটা কিভাবে? টিভির রিমোট কন্ট্রোল, মোবাইল ডেটা ট্রান্সফার এবং নাইট ভিশন ক্যামেরার ক্ষেত্রে এই ইনফ্রারেড আলো বা ইনফ্রারেড কম্পাঙ্ক ব্যবহার করা হয়। ভাইয়া তোমরা একটু রিমোটের দিকে খেয়াল করে দেখবা, রিমোট থেকে যে কাজ হয়, মানে আমরা যে কোনো কিছু যখন চেঞ্জ করতে যাই রিমোটের মাধ্যমে, আমাদের সামনে যে একটা কম্পাঙ্কের আলো যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, বাট যদি তুমি ওই বাল্বের সামনে হচ্ছে আঙ্গুল রাখো, দেখবা সামান্য কিছু তাপ অনুভূত হতে পারে। এবার দেখো, এ প্রযুক্তিতে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ইনফ্রারেড মানের আলো অর্থাৎ এলইডি লাইট ইমিটিং ডায়োড বা আইএলইডি ইন্টারজেকশন লেজার ডায়োড ব্যবহার করা হয়। রিসিভিং প্রান্তে হচ্ছে ফটো ডায়োড সিগন্যাল রিসিভ গ্রহণ করে থাকে। মানে হচ্ছে আমি যখন রিমোট দিয়ে কোনো কিছু চেঞ্জ করতে চাই, মনে করো টিভির ক্ষেত্রেও যদি চেঞ্জ করতে চাই, আমি যখন রিমোটটাকে পুশ করব তখন সামনে থেকে দেখবা যে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো টিভিতে গিয়ে পড়বে এবং টিভির ওইখানে একটা রিসিভার থাকবে, সে ওই আলোটাকে গ্রহণ করে তারপরে সে রিসিভ করতে পারবে, তথ্যটাকে রিসিভ করতে পারবে বা সিগন্যালটাকে রিসিভ করতে পারবে। তারপর দেখো, ইনফ্রারেড প্রযুক্তি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ইনফ্রারেড অংশ ব্যবহার করে, যা ঘরের দেয়াল বা শক্ত বস্তু ভেদ করতে পারে না। এটা হচ্ছে ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের বা হচ্ছে ওয়েবের একটা ব্যাড সাইড বা অসুবিধা বলতে পারো। এটা হচ্ছে মানে কোনো দেয়াল কজ করতে পারে না, দেয়াল হইলে পরে সেখানে বাধা পেয়ে আর সে তার কার্যক্রম পরিচালনা করতে পারে না। এছাড়া ইনফ্রারেড সিগন্যাল উজ্জ্বল আলোর উৎসের সংস্পর্শে এলেও এর অস্তিত্ব লোপ পায়। অর্থাৎ তুমি যদি সূর্যের আলোর নিচে তুমি ইনফ্রারেড বা রিমোট কন্ট্রোলিং বা চেষ্টা করো রিমোট মানে কন্ট্রোলিং করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কিন্তু দেখবা যে এটা তার হচ্ছে ধারাবাহিকতা যে বজায় রাখার চেষ্টা করবে সেটা কিন্তু পারবে না। তারপরে দেখো মাইক্রোওয়েভ বিষয়টা কি ভাইয়া, আমরা একটু মাইক্রোওয়েভ দেখি। মাইক্রোওয়েভ হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে মাইক্রোওয়েভ প্রযুক্তি হলো এমন একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি যেখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাইক্রোওয়েভ অংশ ব্যবহার করা হয় ডেটা এবং তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার জন্য, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করো, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তুলনামূলক উচ্চ ফ্রিকোয়েন্সি হওয়ায় বিশাল পরিমাণ ডেটা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারে। এই মাইক্রোওয়েভ সিগন্যাল সরাসরি দৃষ্টিসীমা অনুসরণ করে কাজ করে এবং এটি সোজা পথে বা সরল রেখায় চলাচল করতে পারে। তাই সিগন্যাল বাধাগ্রস্ত না হওয়ার জন্য ট্রান্সমিটার, প্রেরক এবং রিসিভার, গ্রাহক অ্যান্টেনাগুলো একমুখী রাখা হয়। মানে ট্রান্সমিটার এবং হচ্ছে মানে যেটা হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভার, এই দুইটাকে মুখোমুখি রাখা হয় যাতে প্রেরক মানে সিগন্যালটা বাধাগ্রস্ত না হতে পারে। এবার প্রকারভেদটা দেখি। ট্রান্সমিটার এবং রিসিভারের সংযোগ পদ্ধতির উপর ভিত্তি করে মাইক্রোওয়েভ হচ্ছে দুই প্রকার। ওকে, এবার তাহলে দেখো যে আমাদের হচ্ছে রিসিভার এবং ট্রান্সমিটারের উপর নির্ভর করে মাইক্রোওয়েভকে দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ মাইক্রোওয়েভ যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ভাইয়া কিভাবে থাকবে, সেটা হচ্ছে মুখোমুখি থাকবে। এখানে কিন্তু হচ্ছে কোনো কারণে সিগন্যাল বাধা পাইলে সেটা কিন্তু আর হচ্ছে সামনের দিকে আগাইতে পারবে না। অর্থাৎ দেখো, এ পদ্ধতিতে ভূপৃষ্ঠের দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে সরাসরি দৃষ্টিরেখার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়। অর্থাৎ এখানে হচ্ছে রিসিভার এবং ট্রান্সমিটার দুইটা একেবারে মুখোমুখি থাকবে। ওকে, দুটি ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি থাকবে। এরপরে দেখো যেটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট মাইক্রোওয়েভে ভাইয়া সেখানে কি করবে, সেখানে হচ্ছে প্রথমে আমরা সিগন্যালটাকে কৃত্রিম উপগ্রহ অথবা স্যাটেলাইটে পাঠিয়ে দেব এবং সেখান থেকে তথ্যটা কৃত্রিম উপগ্রহ থেকে অথবা স্যাটেলাইট থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। তাহলে এই দুইটার যদি আমরা মেজর পার্থক্য দেখি ভাইয়া, সেটা হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সোজা রাস্তায় চলতে পারে, অর্থাৎ আঁকা বাঁকা রাস্তায় চলতে পারবে না, পাহাড়ি কোনো বাধা অতিক্রম করতে পারবে না। এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল বা মাইক্রোওয়েভ যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ বা সবচেয়ে বড় অসুবিধার জায়গা। এটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে সবসময় সোজা পথে চলতে থাকবে আর এটা পাহাড় এবং উঁচু ভবন অতিক্রম করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ক্ষেত্রে দুইটা মুখোমুখি ট্রান্সিভার এবং রিসিভার রাখতে হবে, অর্থাৎ দুইটা মুখোমুখিভাবে থাকবে ট্রান্সমিটার এবং রিসিভার। বাট যেটা হচ্ছে আমাদের স্যাটেলাইট মাইক্রোওয়েভ ভাইয়া, সেখানে কিন্তু আমাদের মুখোমুখি থাকবে না, সেটা হচ্ছে আকাশমুখী হয়ে থাকবে। অর্থাৎ আকাশের দিকে আমাদের মুভ করে তারপরে হচ্ছে আমরা ট্রান্সিভারটাকে স্থাপন করব।
তারপরেরটা দেখো, যেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রেডিও ওয়েভ, অর্থাৎ রেডিও ওয়েভটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। দেখো, রেডিও ওয়েভ হচ্ছে এক প্রকার অদৃশ্য তড়িৎচুম্বকীয় বিকিরণ, যেটা আমরা চোখে দেখতে পাই না, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। এটি শূন্য মাধ্যমে আলোর বেগে গমন করে, অর্থাৎ বুঝো তাহলে আলোর বেগ কিন্তু ভাইয়া 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। এই পরিমাণ গতিতে সে কিন্তু রেডিও ওয়েভটা চলতে পারে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর ফ্রিকোয়েন্সি 3 কিলো হার্জ থেকে 300 গিগা হার্জ পর্যন্ত, এবং তরঙ্গ দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে শুরু করে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবার রেডিও ওয়েভ কমিউনিকেশন সিস্টেম হচ্ছে একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, যেখানে তথ্য আদান প্রদানের জন্য তড়িৎচুম্বকীয় তরঙ্গের রেডিও ওয়েভ অংশটা ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের বেতার মাধ্যমের যে তথ্য আদান প্রদান করার সিস্টেমটা, সেটা আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তীতে অন্য আরও কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।